এই যে পথে যেতে হবে সে পথে তুমি একা, এটা তো একজন শিল্পীর নিয়তি। একে তো আমি বিচ্ছিন্ন করে দেখতে পারবো না তার শিল্পকর্মের সঙ্গে। এবং এর পরের লাইন, এর পরের অংশটি দেখুন, বিচ্ছেদের ব্যথাটা এখানে রয়েছে যে নয়নে আধার রবে, কিন্তু তারপরের দুটো শব্দ ধ্যানে আলোক রেখা। এই ধ্যানে আলোক রেখাই নতুন সেই পথটিকে নির্মাণ করে দিচ্ছে। এখানেই আনন্দ। যামিনী রায়ের শৈশব বাঁকুড়ার বেলেতোর গ্রামে কেটেছে। একজন শিল্পীর ডেমোগ্রাফিকে জানার জন্য বেলেতোর গ্রামটা কীরকম ছিল একবার দেখে নেওয়া যাক। বিহারের একদিকের কঠিন পাথরের অংশ, আর তার ঠিক পাশেই গঙ্গার পলি নাব্যতা। এই বিবিধতার মধ্যে যখন একটা নগর বা গ্রাম বা একটা সভ্যতা গড়ে ওঠে, সেই গ্রামকে কেন্দ্র করে আমরা ইতিহাসে দেখেছি যে বিভিন্ন রকমের মানুষ এসে জড়ো হয়। যামিনী রায়ের বাবা মাত্র 17 বছর বয়সে, পুত্রের মাত্র 17 বছর বয়সে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন শিল্প শিক্ষা গ্রহণ করার জন্য। আমি ভাবতে পারি না যে সেই সময়ে দাঁড়িয়ে একজন পিতা তার পুত্রকে শিল্প শিক্ষার জন্য বাইরে পাঠাচ্ছেন। এটা ভাবা যায় না, তার কারণ শিল্পের তো কোনো দাম নেই। কে ছবি কিনবে? এই শিল্পীর ভবিষ্যৎ কি? কিন্তু তিনি পাঠিয়েছেন। শিল্পের প্রতি অনুরাগ ছাড়া এটা সম্ভব নয়। সেই অনুরাগের স্পর্শ যামিনী রায়কেও ছুঁয়েছে। যামিনী রায় তখনকার পাশ্চাত্য ধারার সমস্ত দক্ষতা সাধনার মতো করে রপ্ত করেছিলেন। এটা আজকে দাঁড়িয়ে আর কারোর কোনো প্রশ্ন থাকতে পারে না যে ওই ছবিগুলো মধ্যে দিয়ে একজন শিল্পী কী পরিমাণ দক্ষতার শীর্ষে নিজেকে নিয়ে গিয়েছিলেন। এই দক্ষতার শীর্ষে নিজেকে নিয়ে যাওয়ার ফলে যেটা হলো, দেশে বিদেশে সকল শিল্পরসিক মানুষ যামিনী রায়ের কাছে এসে পড়লেন। তারা তাকে দিয়ে পোর্ট্রেট করাচ্ছেন। যামিনী রায়ের আঁকা পাশ্চাত্যধর্মী যে ছবি সেগুলো করাচ্ছেন। যামিনী রায় তখন খ্যাতির শীর্ষে। অবনীন্দ্রনাথ তার ছবি দেখে মুগ্ধ। গগনেন্দ্রনাথ তার পিতার পোর্ট্রেট করাচ্ছেন। যদুনাথ সরকার তার পোর্ট্রেটটি যামিনী রায়কে দিয়ে করাচ্ছেন। বিদেশ থেকে লোক এসে তাকে দিয়ে পোর্ট্রেট করাচ্ছেন এবং অন্যান্য যা কাজ সেগুলো করিয়ে নিয়ে যাচ্ছেন। খ্যাতির চূড়ান্ত শীর্ষে তখন যামিনী রায়ের এক অন্য অনুভব তৈরি হলো। আমরা বিষ্ণুদে রচিত যামিনী রায় বলে একটি বই পড়েছি। ওই বইটি এখন আর পাওয়া যায় না। ওখানে একটি প্রবন্ধ রয়েছে, সেখানে লেখা রয়েছে যে বিদেশিদের চোখে যামিনী রায়ের ছবি। তো সেই লেখাতে আমরা দেখেছি যে এরডে মাসন একজন ফরাসি চিত্র সমালোচক, তিনি লা আর বলে একটি বই সাপ্তাহিকে, চিত্র সাপ্তাহিকে যে প্রবন্ধটি লিখলেন সেটি হচ্ছে মহান শিল্পী যামিনী রায়। এবং এটি স্বাভাবিকভাবেই অনেক আগে প্রকাশিত এবং পরে বিষ্ণুদে অনুবাদ করেছিলেন। সেখানে এরডে বলছেন যে চরম সাফল্যের মধ্যে থাকা একজন শিল্পী একদিন হঠাৎ অনুভব করলেন যে তিনি যা দেখছেন তাই শুধু আঁকছেন।
তিনি যা অনুভব করছেন, কই তাকে তো ছুঁতে পারছেন না, তিনি তো তার মাটির কথা বলছেন না। এ তো এক ধরনের নির্বাসন। এখান থেকেই যামিনী রায়ের তুলি ভার লাগলো। ছবি আঁকা তিনি বন্ধ করে দিলেন ওই খ্যাতির চরম সীমায় থাকা অবস্থায়। এবং এটা কোন অবস্থায়? যখন যামিনী রায় বিবাহিত, যখন যামিনী রায়ের সন্তান বাড়িতে আছে, সেই মুহূর্তে অপারগ একজন শিল্পী বুঝতে পারলেন যে এবার সাধনার জায়গা থেকে সকলের থেকে আলাদা হতে হবে, বিচ্ছেদ অবশ্যম্ভাবী, যে পথে যেতে হবে সে পথে শুধু একাই পথ চলা শুরু করতে হবে। তিনি বিদেশের সমস্ত প্রকরণ ছেড়ে দিলেন। তিনি গ্রহণ করলেন দেশজ সমস্ত রীতি। তার চিত্রপটে গোবর লেপে দেওয়া হলো, তিনি দিলেন। বিভিন্ন মাটির রং আলাদা আলাদা করে নিজের রং নির্বাচন করলেন। ধূসকালি হয়ে গেল তার কালো কালি। তো এইভাবে তার নিজের শিল্প প্রেক্ষাপট তিনি যেমন তৈরি করলেন, আঁকলেন কি? আমাদের প্রাচীন গ্রাম বাংলার পুতুল, পট, পাটা, এসবের থেকে তিনি তার ফর্ম খুঁজে পেলেন। তার ছবি আর কিছু বলছে না, তার ছবিটা ছবি। এই রকম একটা মুহূর্তে প্রাথমিক অবস্থায় তিনি কোনো স্বীকৃতি অর্জন করতে পারলেন না, তার ছবি গ্রহণযোগ্য হচ্ছে না। এই রকম একটা কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে যেতে যামিনী রায় সত্যি অনুভব করলেন যে পথে যেতে হবে সে পথে তুমি একা। কিন্তু করেসপন্ডেন্স, যোগাযোগ, কার সঙ্গে মিশছি, সঙ্গ ও সান্নিধ্য কার। একটি এক্সিবিশন তার হয়েছিল, যেই চিত্র প্রদর্শনী দেখে গগনেন্দ্রনাথের চোখে জল এসে গিয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ তার এই ছবির ভক্ত হয়ে উঠলেন। সুরাবর্দী সাহেব প্রথম বুঝতে পারলেন যে যামিনী রায় একটা নতুন কাজ করেছেন। তিনি জাতীয় স্তরে যামিনী রায়কে নিয়ে সমালোচনা লিখতে শুরু করলেন। জাতীয় স্তরে সুরাবর্দী সাহেব তাকে পরিচিত করে তুললেন এবং বাংলায় অবশ্যই যামিনী রায়ের থেকে 2 দশকেরও বেশি ছোট কবি বিষ্ণুদে। বিষ্ণুদের সঙ্গে যামিনী রায়ের এই বন্ধুত্ব 2 শিক্ষিত মানুষের বন্ধুত্ব, 2 শিল্পী মানুষের বন্ধুত্ব। এটা এমনি আর 5টা বন্ধুত্ব নয়। এই যোগাযোগ আজকে বাংলার তথাকথিত মানুষের কাছে, শিল্পরসিকের কাছে যামিনী রায় সম্পর্কে একটি মানচিত্র রচনার প্রধান মানদণ্ড হয়ে রইল। বিষ্ণুদের পরিবার থেকে দেবভাষা এই সমস্ত ছবি নিয়ে এই প্রদর্শনী করছে। আমাদের ভাবতে খুব আরাম লাগে যে দেবভাষা তো বই ও শিল্পের আবাস। এখানে বই প্রকাশিত হয়, এখানে ছবি প্রদর্শিত হয়। এটা একটা খুব মজার ব্যাপার যে একদিকে একজন শিল্পী যামিনী রায়, আরেকদিকে একজন কবি বিষ্ণুদে। অর্থাৎ শিল্প ও ছবি দুয়ের মেলবন্ধন আমরা প্রথম ঘটাতে পারলাম যামিনী রায়কে কেন্দ্র করে গত বছরের সেপ্টেম্বর মাসে। আসলে শিল্পী কবি মানে তো আড্ডা দেন, পারস্পরিক আড্ডার মধ্যে কথকতা চলে। আর শিল্পী সবসময় নিজের মনে স্ক্রিবল স্কেচ এগুলো আঁকেন। কোনোটা হয়তো বিষ্ণুদের কথা বলতে বলতে ভালো লেগেছে, বলেছেন যামিনী দা এটা আমার খুব ভালো লাগলো, যামিনী রায় তাকে দিয়ে দিলেন।
আবার কোনোটা হয়তো যামিনী রায় নিজেই বিষ্ণু থেকে দিলাম বলে লিখে দিয়েছেন, যামিনী রায় তার বাড়িতে নিয়ে এলেন। এই রকম 81টা স্কেচেস অ্যান্ড স্ক্রিবলস নিয়ে সেপ্টেম্বর মাসে এই যাত্রা শুরু হয়েছিল, ছোট ছোট কাজ নিয়ে। সেখানে রেখার অপূর্ব নমনীয়তা, গতিশীলতা, স্বতঃস্ফূর্ততা সবটাই খুব উপভোগ্য ছিল। আমরা দেবভাষার পক্ষ থেকে খুবই সৌভাগ্যবান যে এরকম একটা শো করতে পেরেছিলাম বলে। এবং আমাদের পরের যে পরিকল্পনা ছিল, আ মাস্টার্স গিফট টু আ মাস্টার, বিষ্ণু দেখে দেওয়া যামিনী রায়ের উপহার। তো বই ও শিল্পের আবাসে একই সঙ্গে একজন কবি এবং একজন শিল্পীর মিলন হলো, এটাই আমাদের কাছে আনন্দের। যেটা প্রথমেই দেবভাষার পক্ষ থেকে আমাদের জানার, যে আমরা যে প্রথমে 2024 সালের সেপ্টেম্বর মাসে যামিনী রায়ের স্কেচেস অ্যান্ড স্ক্রিবলস, বিষ্ণু দেখে দেওয়া স্কেচেস অ্যান্ড স্ক্রিবলসের প্রায় 81টি কাজ, এবং সাম্প্রতিক যে এই 16টি অনবদ্য কাজ, আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কষ্টও হচ্ছে, কারণ আমার বাড়ি থেকে ছবিগুলো এসেছে তো দেয়ালগুলো খালি, দেখে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখানে তো খুবই সুন্দর লাগছে। বিশেষ করে কবিতা, যামিনী রায়ের ছবি দেখে, যে উনি কবিতাটা লিখেছিলেন 1937 সালে, কবিতাটাও ছিল অসম্ভব ভালো। এই কবি আর শিল্পীর মধ্যে যে একটা মিল, যুগল বন্ধুত্ব, মেলবন্ধন, এটা তো অসম্ভব অসাধারণ। আমি এটাই জানতে চাইছি যে এই যে একজন কবি এবং একজন শিল্পী, এটা এখন খুব রেয়ার হয়ে গেছে যে আমি যে বিষয়ে কাজ করছি আমি সেই বিষয়টুকুই জানি, আমার আর অন্য বিষয়ে জানার ইচ্ছে থাকছে না। কিন্তু তখনকার সময় এরকম ছিল না। একজন শিল্পী তার বন্ধু কবি, একজন কবি তার বন্ধু একজন সঙ্গীতকার। তো এই যে যামিনী রায় এবং বিষ্ণুদে, বা বিষ্ণুদে এবং যামিনী রায়, এদের মধ্যে যে পারস্পরিক মেলবন্ধন, যে যোগাযোগের সেতুটা, এটার প্রধান কি উপাদান বলে আপনার মনে হয়? আমি তো শিল্পী নই, কবিও নই, আমার যা মনে হচ্ছে আমি বলছি। আমি বিজ্ঞানের লোক, হ্যাঁ, বিজ্ঞান চর্চা করেছি, কিন্তু আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে সঙ্গীত, শিল্প, সংস্কৃতি, সাহিত্যের একটা পরিবেশ ছিল, এবং সেখানে একটা হাওয়া ভাসত সংস্কৃতির। সেই হাওয়ায় বিজ্ঞানী করো বা যেই করো না কেন, সেই হাওয়ায় শ্বাস নিয়েছি। সুতরাং দেখেছি 1965 সালে প্রথম যামিনী রায়কে দেখি। আচ্ছা, জিষ্ণু আমার স্বামী, সে আমাকে নিয়ে যায় ওর বাড়িতে। তখন ওই সাদা ধুতি, পাঞ্জাবি, হাফ হাতা পাঞ্জাবি পরে ছবি আঁকছেন। আমাকে একটা কার্ডে একটা আলপনা এঁকে দিলেন, সেটা আমি কতদিন যে রেখে দিয়েছিলাম, তারপরে এখন আর কোথাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, উনি আমাদের বাড়িতে আসতেন, আর ঘরে ওঠার যে ধাপটা ভীষণ উঁচু ছিল। তখন ওনার অনেক বয়স হয়ে গেছে, 1966 সালে আমাদের বিয়ে হয়। তারপর সেই ঢুকতে উনি ছিটকিনি, কাঠের জানলা ছিল, সেই ছিটকিনিগুলো একটু যদি এদিক ওদিক হতো উনি ঠিক করে দিতেন। আর আমার শাশুড়িকে বলতেন বৌমা, আর আমাকে মীরাই বলতেন। প্রণতি দেখে, আমার শাশুড়ি প্রণতি দে, ওনাকে বৌমা বলতেন। আর বিষ্ণুদের সঙ্গে বন্ধুত্ব তো অসম্ভব, কারণ
এক সপ্তাহ দেখা না পেলে উনি ছটফট করতেন। অত্যন্ত শারীরিক অসুস্থতার মধ্যেও আসতেন, কষ্ট করে যদি না আসতে পারতেন ওনার ছোট ছেলে অমিয় রায়কে পাঠাতেন খবর নিতে। একটা ভীষণ আত্মিক সম্পর্ক ছিল। আমার মনে হয় যে আমার শ্বশুর শাশুড়ি বিষ্ণুদেব এবং প্রণতিদের শিল্পবোধকে যামিনী রায় ভীষণ শ্রদ্ধা করতেন এবং সেই জন্যে অনেক কাছে টানতে চাইতেন। নানান রকম ঘটনার মধ্যে দিয়ে গেছেন ওরা, কি আর বলবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে দুর্ভিক্ষ, তারপরে দেশভাগ, দাঙ্গা, সব কিছুর মধ্যে দিয়েই গেছেন। ফলে সেখানে এবং সমাজের সব জায়গা থেকে একটা আলোড়ন তৈরি হয়েছিল সেই সময়। বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু, উনি তো আসতেন আমাদের বাড়িতে, তিনি তো কবি, বিষ্ণুদেব তো কবি, কিন্তু উনি তো আসতেন। সঙ্গীতের জগতের লোকেরা আসতেন। বলে ওই মানে তখন সব মিলেমিশে একাকার, তখন একটা নবজাগরণের যুগ। আমি একটা অংশ একটু পাঠ করতে চাই। যামিনী রায় নামে বিষ্ণুদের যে বইটি বেরিয়েছিল, এখন আর তো পাওয়া যায় না, আশা করি কেউ নিশ্চয়ই প্রকাশ করবে। তো সেই বইয়ে বিষ্ণুদের একটি লেখা রয়েছে অবশ্যই যামিনী রায়ের সম্বন্ধে। সেটা একটু পাঠ করার প্রয়োজন এই কারণে আমার মনে হচ্ছে যে এই যে একটা যোগাযোগ, এই যোগাযোগটা তো খুব শিক্ষার যোগাযোগ, বন্ধুত্ব, এটা তো খুব একটা শিক্ষার বন্ধুত্ব। এবং যামিনী রায়ের ছবিকে বাংলায় সর্বসাধারণের মধ্যে পরিচিত করে দেওয়ার জন্য বিষ্ণুদের তো একটা ভূমিকায় রয়েছে, এটাকে তো আমি অস্বীকার করতে পারি না। তো আমি একটা লেখার কিছু অংশ আমি একটু পড়তে চাই সামান্য। লেখাটির নাম যামিনী রায়। যামিনী রায়ের চিত্রাবলী এতই চিত্রগুণে শুদ্ধ যে তার বিষয়ে ভাষায় লেখা সক্ষম হলেও মূলত ব্যর্থ হতে বাধ্য। সচরাচরই এই চিত্রগুণ সাংবাদিক ও সাহিত্যিক আক্রমণে কাবু দেখা যায়। তাই আমরা গল্প না পেলে চিত্রকে দুর্বোধ্য তো বলি, তার সামাজিক সত্তাও দেখতে পাই না। মাতিজের মতো যামিনী রায়ের দীর্ঘ চিত্র সাধনার বিষয় একথা বিশেষভাবে সত্য। ফলে আমরা হয়তো তার বিশেষ একটি ধরনের ছবি পছন্দ করতে পারি, কিন্তু তার কীর্তির সামগ্রিক উৎসর্গ উপলব্ধি আমাদের বোধের বাইরে থেকে যায়। কারণ মাতিজের সঙ্গেই তার শিল্প স্বভাবের কিছুটা তুলনা সম্ভব হলেও এক হিসেবে তার বিকাশের বহুবিধ ঐশ্বর্যের তুলনা মেলে খানিকটা পিকাসোরই সঙ্গে। যদিও পিকাসো বুদ্ধিখড় বৈজ্ঞানিক বস্তুবাদীর অস্থির কৌতূহল বা পিকাসোর মায়া মমতাহীন গড়ে ভাঙা ও ভেঙে গড়া এক স্বতন্ত্র শিল্প স্বভাবের ইতিহাস। এই যে পাশ্চাত্যের দুই অনিবার্য শিল্পী, মাতিজের একরকম ঘরানা, আবার পিকাসোর আরেক রকম ঘরানা, এর মধ্যে থেকে উনি যে কিভাবে স্বতন্ত্র, যামিনী রায় এইভাবে বিষ্ণুদে কিন্তু আমাদেরকে বোঝাতে পেরেছেন। তার কারণ যে ভাঙা গড়াটা যামিনী রায়ের মধ্যেও রয়েছে এবং যে গঠন সৌষ্ঠবটা উনি মাতিজের থেকে পাচ্ছেন, ওদের থেকে পাওয়া নয়। আমার চোখ তো খোলা, আমি তো সব কিছু থেকেই নেব। পিকাসো নিয়েছেন। অ্যাকচুয়ালি যামিনী রায়ের শিল্প শিক্ষা শুরু হয়েছিল তো ওনার গ্রামের কারুশিল্পীদের কাছ থেকে, ছুতরদের কাছ থেকে, কুমোরদের কাছ থেকে, যারা বেলেতরে ওনার জন্ম, বেলেতর গ্রামের আশেপাশে যে সমস্ত, বাঁকুড়ায় বেলেতরে ওনার জন্ম 1887 সালে। এবং সেখানে ছোটবেলা থেকেই উনি ওই কি করে বুনছে, কাপড় বুনছে লোকেরা, তারপরে কি করে ধামা বুনছে, এই সমস্ত উনি কি করে ছুতোর কাজ করছে, এই সমস্ত প্রচণ্ড আগ্রহের সঙ্গে দেখতেন। ওখান থেকে শিখেছেন, ওখান থেকে
নিয়েছেন, তারপরে হাতে, তারপরে আঁকা, প্রচুর প্রচুর অনেকে সাপোর্ট করেছেন ওকে, কিন্তু ওই যে উনি শিক্ষা নিয়েছেন সাধারণ সমাজ থেকে, সাধারণ মানুষের থেকে, আদিবাসীদের কাছ থেকে। হ্যাঁ, আদিবাসীদের কাছ থেকে কত রকম উনি শিখেছেন। তো সেই সব শিক্ষা নিয়ে সমৃদ্ধ এক ভদ্রলোক, তিনি আঁকতে শুরু করলেন। তারপরে বিদেশের সমস্ত ছবি উনি দেখতেন, মাতিস, পিকাসো, ভ্যান গগ, এই সমস্ত ছবি দেখতেন, এগুলো প্রিন্টই দেখতেন, কিন্তু দেখে ওর থেকে জ্ঞান নিয়েছেন, জ্ঞান আহরণ করেছেন আলাদা। মানে আমি বলছি যে এই যে জ্ঞান লাভ করা, এই যে দরকার না, যে এই সমস্ত বিভিন্ন দিক, পাশ্চাত্য এবং প্রাচ্য সমস্ত শিল্পের থেকে যে উনি জ্ঞান লাভ করেছেন, সেই জ্ঞান নিয়ে নিজস্ব ভাষায়, নিজস্ব ভঙ্গিতে তার সৃজনশীলতা, সেটা যে করতে পেরেছেন, এটাই হচ্ছে একজন শিল্পী, মহৎ শিল্পীর কাজ। যে তিনি একটা নতুন জিনিস সৃষ্টি করলেন, সৃষ্টি করার কাজ। এবং কবি বিষ্ণু দে, তিনি ওনার 22 বছর, তিনি ওনার থেকে 22 বছরের ছোট, 2 দশকের বেশি। হ্যাঁ, কিন্তু তারও কিন্তু কবিতা খুব ব্যক্ত। তিনিও সাধারণ জীবনযাত্রার কথা বলেছেন, সাধারণ মানুষের কথা বলেছেন, এবং বিদেশের এবং পৃথিবীর সমস্ত কাব্যের সঙ্গে উনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। ফলে ওনার কাব্য, উনিও এরকম শিখেছেন অন্যান্য কাব্য থেকে নিয়ে, অন্য সাহিত্য, সেই সমস্ত, মানে চীনের সাহিত্য থেকে শুরু করে সব কিছু। এই যে আপনার চৈনিক যে পদ্ধতিতে ছবি আঁকা, সেগুলোকে মানে এই যে সৃজনশীলতা এবং সৃজনশীলতার জন্যই আমার ধারণা এরা এত বেশি অ্যাট্রাক্টেড দুজনে, যে এদের মধ্যে একটা সৃষ্টি করার ক্ষমতা ছিল। আর বিষ্ণুদের তো শুধু আঁকার নয়, উনি তো সব রকম শিল্পের সমজদার ছিলেন। উনি টেরাকোটা, তারপরে এমনি একটা পুতুলের বিরাট সংগ্রহ ছিল বিষ্ণুদের, সব কিছু, মানে আর্ট বলতে যা বোঝায় সব কিছু, সাহিত্য তো আর্ট। ফলে উনি আমার মনে হয় দুজনের অ্যাট্রাকশন ছিল ওই যে সমস্ত ভ্যারিয়েশনের মধ্যে যে একটা তৈরি করা, সব কিছু জেনে একটা তৈরি করা, তাতে যে একটা ভীষণ সমৃদ্ধশালী সৃষ্টি হয়, সেটা দেখানো, সেটা যাকে আমরা নতুন বলতে পারি। একদম, মানে এমনি যদি ভ্যান গগের ছবি দেখে ওনার যে ছবিটার কথা মনে হয়েছে, আমাদের বাড়িতে সেটা আছে, সেটা হচ্ছে একটা রেল লাইন, একটা মাঠ, তাতে গাছ রয়েছে এরকম, মানে দেখলে পারে মনে হয় বাবা, এই তো ভীষণ সুন্দর ছবি। ফলে এত সুন্দর সৃষ্টি করার ক্ষমতা এদের দুজনেরই ছিল। জাহ্নবীর তো বলার কিছু নেই, না, ওনার তুলনা হয় না। আর বিষ্ণুদেবের সৃষ্টি, এবং এখানে যে বিষ্ণুদেব বললেন যে উনি একজন বিশুদ্ধ শিল্পী, একদম, কোনো রকম কম্প্রোমাইজ, মানে ওনাকে থামানো যেত না। উনি আঁকতেন, মানে 20,000 22,000 উপরের ছবি ভাবা যায় না। ফলে আর সব রকম, মানে কাঠের কাজ থেকে শুরু করে মাটির ঘোড়ার উপরে ছবি আঁকা থেকে শুরু করে সব কিছু। আমি কিন্তু এ বিষয়ে পারদর্শী নই, আমি জানি না, আমি শুধু যা দেখেছি। আপনার দেখা থেকে বলছেন, দেখার থেকে একদমই অবশ্যই আপনি, এবং এই দেখাটা তো অনেকটা, তার কারণ একরকম ভাবে সুযোগ পেয়েছি, তাই জন্য। কিন্তু আমরাও মানে ওই ধরে বলতে চাইছি না, মানে শিল্পের ব্যাকরণ অনুযায়ী চলতে চাইছি না, আমরাও এটাকে এই জায়গা থেকেই নিয়ে আসতে চাইছি যে দৈনন্দিনতার সঙ্গে আপনি দেখে গেছেন, একদিক থেকে বিষ্ণুদেকে এবং একদিক থেকে যামিনী রায়কে, এবং যে করেসপন্ডেন্সের থেকে এই ছবি আপনাদের এখানে আসা, দেবভাষায় প্রদর্শিত হওয়া, সেই পরিপ্রেক্ষিতটা নিয়েই যে আলোচনা। এই যে যেমন গোলাপ সুন্দরী ছবিটা, হ্যাঁ, এটা আমি পড়েছি, প্রণতিদের লেখাতে রয়েছে যে বিষ্ণুবাবু
যামিনী রায়কে 3টে পট দিয়েছিলেন। তার মধ্যে এই ছবিটি ছিল গোলাপ সুন্দরীর ওটা, সেটার থেকে উনি এই ছবিটি আঁকলেন একদম অন্যরকম। এই নেপথ্য কথনটা একটু আমাদের জানান, আমি মানে সকলের জানা দরকার। না, একই জিনিস, আমি বেশি কিছু বলতে অ্যাড করতে আমি একটা জিনিস দেখলাম যে আমি যোগেন চৌধুরীর বাড়িতে ওই অরিজিনাল কালীঘাটের পটটা দেখেছিলাম। আচ্ছা, সেখানে গোলাপ সুন্দরীরই বসে থাকা আছে, কিন্তু মুখে এক ধরনের কাঠিন্য আছে। এখানে যে নীলাবতা, এটা কি করে মানুষ, এই যে নরম একটা ব্যাপার, একটা এই গঠনটা জীবন্ত একটা জিনিস তৈরি হয়েছে। আর এই যে ট্রান্সপারেন্ট শাড়ি, হ্যাঁ, তারপরে চোখের মধ্যে একটা স্নেহ, একটা একটা মায়া, একটা মমতার ছাপ। এই জিনিসটা তো পটে করা যায় না। বলাইপাল যে পটগুলো এঁকেছিলেন আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতেন, সেগুলো অপূর্ব। মানে বলাইপাল পট অনেক ছিল, তারপর সেটা আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদকে দিয়েছিলাম। অসাধারণ কাজ। কিন্তু উনি ওই চাষিরা চাষ করছে এইরকম ধরনের পটগুলো ভীষণ ভালো। কিন্তু তা আসলে পট তো একটা, এখানে একটা মনে হয় 3 ডাইমেনশন বেরিয়ে আসছে। হ্যাঁ, সেইটা এইটা আমি আপনার কাছে কি শুনলাম, আপনি তো বললেন মনে হয় যে প্রণতি দে আপনাকে বলেছিলেন যে এটা সম্ভবত যামিনী রায়ের সহধর্মিণীর মুখের সঙ্গে খুব ছাপ আছে। এই কথা আমার শাশুড়ি মা বলেছিলেন যে এই ছবিটার ওই মুখের মধ্যে। আর সুরসুন্দরী এখানে নেই। সুরসুন্দরী কোনারক তো ভীষণ ভালো লাগতো আমার শ্বশুরমশাই, ওরা পুরী যেতেন ভীষণ, এবং গেলে কোনারক, আর তখন কোনারকে না অনেক ভেতরে যাওয়া যেত, এবং কোনারক থেকে ফিরে এসে উনি একটা কবিতা লিখবেনই। কোনারক যতবার গেছে, কোনারকের দেউলে, কোনারকের ফিরে না, এরকম একটা 3খানা কবিতা তো আমি মনে করতেই পাচ্ছি। আর সুরসুন্দরীদের আঁকা। আচ্ছা, এই নামটি কে দিয়েছিলেন সুরসুন্দরী? ওই সবাই বলতো তো ওখানে সুরসুন্দরী। হ্যাঁ, সুরসুন্দরী মানে যারা দেয়ালে এগুলো, কোনারকের তো দেয়ালটাই বাইরের দেয়ালটা, ভেতরে তো নেই কিছু না। এটা আসলে আমার স্বামী জিষ্ণুর কথা। ও ভীষণ কোনারকে যেত, এবং কোনারকে গিয়ে তখন রাত্রি থাকতো। আর কোনারকের দেউলে কবিতাটা এখানে নেই, কিন্তু পড়লে বোঝা যেত এইবারে সুরসুন্দরীরা সব নেমে আসবেন, কবিতাতেই আছে। সারা দেউল ধরে গান বাজনা হবে, আছে তো ওখানে সব প্যানেল ওয়াইজ গান বাজনা আছে। সেই জন্য আমি বলছি সুরসুন্দরী। একটি ঐতিহাসিক ছবি আমাদের এবারের প্রদর্শনীতে রয়েছে। ঐতিহাসিক ছবি এই কারণেই যে রবীন্দ্রনাথের জায়গাতেও এই ছবিটি রয়েছে। পরে এই ছবিটি একজন প্রকাশকের ঘরেও বহুদিন সমৃদ্ধ হয়েছিল, মানে প্রদর্শিতই ছিল। এখন দেবভাষায় এই ছবিটি প্রদর্শিত হচ্ছে। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এবং গান্ধীজি। এটা প্রথম এইরকম সাইজেই ছবি ছিল। তারপরে এটা দেখে অনেকে বলেছেন যে এটা বড় করে দিন। এটা আমি খুব বেশি জানি না, কিন্তু ছবিটা অসাধারণ ছিল। আমি যখন ওই বাড়িতে গেছি, রবীন্দ্রনাথের সেই লাল আলখাল্লা, সেই যে কী রং, সেখানে ফুল দিচ্ছেন গান্ধীকে। হ্যাঁ, ছবিটা আনফর্চুনেটলি একটু সময় হয়ে গেছে, ফলে এটা খুব মানে দুঃখের কথা। কিন্তু ছবিটা অসাধারণ সুন্দর, মানে জল করতো, অসাধারণ। আর আপনার যে বিবাহ মুহূর্তে দুটো ছবি দিয়েছিলেন, তার মধ্যে একটি ছবি ব্রাইড, আমাদের ওই ভেতরের একটা বউ, ওই জিষ্ণু পছন্দ করেছিল ওটা, আর একটা কালীয় দমন, যেটা আমি এখানে দিইনি। দুটো ছবি যামিনী রায় কালীয় দমনটা আমাদের দিয়েছিলেন, আর জিষ্ণু এটা পছন্দ করেছিল। ফলে এই মোজাইকের মতন করে করা, মোজাইকের মতো আঙুল দিয়ে
বাইজেন্টাইন যে পদ্ধতি যামিনী রায় নিজের মতন করে তার মানে চিত্র অদ্ভুত, ভাবনায় উনি নিয়ে এলেন। সারা বিশ্বের শিল্প দেখে সেগুলো নিজের মতো করে নিজস্ব সমাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবনায়, আবেগ এর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, ঐতিহ্য এবং আধুনিকতাকে, হ্যাঁ, বাঙালি স্বদেশ ও আন্তর্জাতিকতাকে একদম একই রেখায় নিয়ে আসা। সাধারণ, হ্যাঁ, এবং এটা অনেক আগের। আমাদের এই ধরুন যখন কম্পিউটার এসে গেছে বা এই মোবাইলেই আমি যে কোনো কিছু জানতে পারি, দেখতে পাই, সেরকম যুগ তো নয়। তখন ওই ম্যাগাজিন আসতো, ম্যাগাজিনে সব বেরোতো, ছবি বেরোতো। আর বিষ্ণুদেবও খুব ম্যাগাজিন কিনতেন, আর যামিনী রায়কেও অনেক দিতেন। আমি একটা অবাক হয়ে ভাবি যে একটা ছবি রয়েছে যে যামিনীবাবু ছবিটি আঁকছেন আর কি। হ্যাঁ, যীশুখ্রিস্ট, যীশুখ্রিস্ট, হাতে একটি সিগারেট, ভীষণ সিগারেট খেতেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর দেবব্রতর একটা যামিনী রায় বলে ডকুমেন্টারি আছে, তাতে ওখানে ছবিতে আছে আমার শ্বশুরমশাই ভীষণ সিগারেট খেতেন, উনিও খেতেন। আমি যেটা বলতে চাইছি যে একজন শিল্পী তিনি যখন শিল্পটা তৈরি করছেন সেটা একটা অসাধারণ পর্যায়ে যাচ্ছে, কিন্তু তার ভঙ্গিতে কি সাধারণত্ব, কি সিম্পলিসিটি, কি নিবিষ্টতা, হ্যাঁ, ভীষণ ভীষণ মনোনিবেশ। হ্যাঁ, মানুষ হিসেবে তাকে, মানে উনি কিন্তু বুঝে গেছেন কোথায় কি হবে। মানে একটা মানে উনি তো করতেন, ওনার রেখার যা জোর, একটা লাইন দিয়ে উনি করে দেবেন, এবং লাইনটা কিভাবে করবেন তিনি কিন্তু আগে থেকে ভেবে নিয়েছেন। পছন্দ হলো না, পুছে দিয়ে আরেকটা করলেন, সেটা আলাদা কথা। কিন্তু আমি জানি না আপনি এখন আপনার স্মৃতিতে আছে কিনা, এই সুরসুন্দরীর যে প্রথম প্যানেলটা, তার পেছনেই কিন্তু উনি একটা শুধু রেখা দিয়ে একটা ছবি এঁকেছি। এই প্যানেলে? হ্যাঁ, এইটা? হ্যাঁ, আমরা যখন আপনাদের এটা খুললাম তখন ওটা দেখতে পেয়েছি। ওটা আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো। আচ্ছা, সেটা আপনি যেটা বললেন সেইটাই প্রতিফলিত হচ্ছে। মানে উনি যা পেতেন, মানে কোনো রকম নিজে রং করতেন, ওটাই ওনার ধর্ম ছিল আর কি। বলে খুব। আর যামিনী রায়ের ছবি যেটা আরেকটা ভীষণ দেশজ না, মানে যা কিছু করেছেন সব দেশজ করে নিজের মতো করে নিয়েছেন, নিজেদের ঐতিহ্য, নিজেদের যা কিছু, মানে আদা সাবেকি আমলের যা কিছু। উনি তো থিয়েটারে স্ক্রিনও আঁকতেন। হ্যাঁ, দেখেছেন তো। আমার একটা জিনিস মনে হয়, উনি নিজেকে বলতেন আমি পটুয়া, এটা আমার মনে হয় ছদ্ম স্টেটমেন্ট। তার প্রধানত উনি বলতেন আমি পটুয়া, এরকম বলেছেন। শুনিনি তো এটা। না, এটা এক ধরনের ছদ্ম স্টেটমেন্ট আসলে। তার প্রধানতম কারণটা হচ্ছে যে পটুয়া তো যে কাজটা করেন তারা সেই কাজটিই করে যান, কিন্তু ইনি সম্পূর্ণ সবকিছু নিয়ে একটা অন্য দিক তৈরি একটা বিশাল স্টেপ। প্রথম স্টেজেস, প্রথমে এক ধরনের ছবি, তারপর এক ধরনের ছবি, তারপর এক ধরনের ছবি, মানে বিভিন্ন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা। যেটা বিষ্ণুবাবু বলেছেন যে পিকাসোর ভাঙা গড়া, কিন্তু ওই কঠোরতা নয়, একটা পেলবতা রয়েছে তার মধ্যে, নরম ব্যাপারটার উপস্থিতি এর মধ্যে রয়েছে। পিকাসোর এখানে আরেকটি ছবি রয়েছে, এই যে সাঁওতাল ছেলে। হ্যাঁ, এটা আমরা, উনি তো একদম আদিবাসী, মানে সাঁওতাল ওখানে ছিল, বাঁকুড়ায় তো প্রচুর সাঁওতাল, বাউরি, তারা সব ছিল। তাদেরকে উনি তাদের কাজকর্ম দেখতেন, কি করে কাজ করছে। ইনফ্যাক্ট ওর বাড়িতে যে ঘর মোছার কাজ করতো, তাকে নিয়ে উনি বলতেন গড় করি মা, তুমি এত বাড়িতে এত কাজ করো। ফলে এইরকম ধরনের, মানে কোনো কাজ উনি খারাপ চোখে দেখতেন না, এবং সারাক্ষণ কাজ করে যেতেন না। সারাক্ষণ কাজ করতেন, কাজ করেছেন, করিয়েছেন অনেক ছাত্রছাত্রী, ইনস্টিটিউশন। একদম। এবং ওনার বাড়িতেই তো একটা মানে ওনার সব ছবির প্রদর্শনী হতো। উনি তো নিজের বাড়িতেই ছোট ছোট টেবিলে রাখা থাকতো। আর যুদ্ধের সময় যখন এমনিতে তো পয়সা কড়ির অভাব তো ছিলই, যুদ্ধের সময় অনেক সৈনিক আসতেন
বা অধিনায়ক তারা আসতেন, তারা শিল্পরসিক ছিলেন অনেকেই, এবং তারা অনেক শিক্ষিত এবং অনেকেই অনেক কিছু ছিলেন। এবং বিষ্ণুবাবুর সঙ্গে তাদের আলাপ পরিচয় হয়, আসতেন তারা, এবং তাদেরকে নিয়ে যেতেন যামিনী রায়ের কাছে, এবং তারা যামিনী রায়ের ছবি দেখে মুগ্ধ হতেন এবং কিনতেন। এই করে করে তো ওনার একটু আর্থিক অবস্থার উন্নতি হয়। তারপর তো উনি প্রথমে যে ওই বাগবাজারের গলি, সেই বাগবাজারের গলি থেকে চলে আসতে পারলেন এই ডিহি শ্রীরামপুর, জমি জায়গা কিনে বাড়ি তৈরি করলেন। ওই তখন যে পয়সা, ওই সময়টা ঠিক তার 48 সালে, ঠিক তার আগের মুহূর্তে সম্ভবত আপনারা ওই যশোদা ছবিটি, যশোদার ছবিটা মানে প্রথম ছবি বিষ্ণুদে বোধ হয়, আমি ঠিক জানি না সালটা, উনি নিজেও জানেন, মানে মনে করতে পারেননি। আমার মনে হয় উনি 30-31 সাল থেকে প্রথমত পরিচয় আড্ডায়, শুক্রবারের পরিচয় আড্ডায় আলাপ হয়েছিল। তারপরে ওনার বাড়ি যান ওই 31-32 এরকম সালে, 34 সালে ওনার বিবাহ হয়। এবং সেই সময় প্রথমে উনি বিয়ের আগেই উনি বাগবাজারের গলি, যেটা আমার বাড়িতে আছে, সেটা অনেকবার অপূর্ব যে নীল রংটা এখনো যায়নি, এত সুন্দর, ওটা রাখাও আছে খুব সেক্লুডেড প্লেসে। তাই জন্য ওই ছবিটা ওনার প্রথম কালেকশন। ওটাই প্রথম, ওটাই প্রথম, মানে এটা বিয়ের আগে। তারপরে একটা পাশ্চাত্যের রেখা ওর মধ্যে কিন্তু আছে, ছুঁয়ে পাশ্চাত্যের চিত্রশিক্ষার যে এটা অত জানি না, কিন্তু ছবিটা তার মধ্যেও সেটা আমাদের দেশজয়ী আসলে। বাগবাজারের গলিটা উনি এঁকেছিলেন, স্ট্রেট লাইন, সেটা হয়তো কোনো কিছু দেখে সেটা। আর আমার তারপরে উনি 34 সালে বিয়ে হয় না, 35-এ যশোদা, 34 সালে বিয়ে হয়। 35 সালে ওরা এক্সিবিশনের জন্য রেডি হচ্ছেন, তখন প্রণতিদেরকে নিয়ে যান প্রথম সেই বাগবাজারের কি রাস্তাটার নাম, আনন্দ চ্যাটার্জি লেন, সেইখানে নিয়ে যান। সেখানে উনি তো যশোদার ছবি দেখে একেবারে মুগ্ধ। আমার শাশুড়িও খুব ভালো ছবি আঁকতেন। এবং সবথেকে বড় এই প্রসঙ্গে আসছি কারণ এখানে প্রদর্শিত একটি ছবি রয়েছে যার সঙ্গে প্রণতিদের ছবি আঁকার একটি সম্পর্ক রয়েছে। না, আপনি যশোদার প্রসঙ্গে একটু বলুন। কি যশোদাটা দেখে তো উনি এত মুগ্ধ হয়েছিলেন, লালিত্য আর ডেপথ, গভীরতা ছবি, মানে রঙের ইত্যাদি দেখে উনি এত মুগ্ধ হয়েছিলেন। এটা আমার শ্বশুরমশাই কিনে দিলেন। তো এটা দ্বিতীয় ছবি আমাদের বাড়ির সংগ্রহে। এটার একটা মানে এই ছবিটির একটি প্রেক্ষিত আমরা ওনার লেখা থেকে পেলাম, সেটা হচ্ছে যে উনি তো ছবিটি বাড়িতে নিয়ে এলেন, তারপর লক্ষ্য করলেন যে একটা গ্রামাটিক্যাল এরর রয়েছে। এখানে আমার শাশুড়িরই চোখে পড়েছে যে পা দুটো একই, দুটো পা একই, এবং সেই দুটো, এটা যে ভুল সেইটা পরে বলেছিলেনও যামিনী রায়কে। তারপর অনেকেই বলেছেন যে এইরকম ছবি আমার আরেকটা চাই, তখন উনি এঁকে দিয়েছেন, সে কারেক্ট করা, পা কারেক্ট করা একটা। আর এরকম ধরনের এই একদম যশোদার ছবি একটা ওনার ভাইয়ের বাড়িতে ছিল, সেটা তো ঠিকঠাক ভাবেই করা, ঠিক পা, আর কিন্তু নীল রঙের শাড়িটা নীল রঙের, অপূর্ব সুন্দর দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে। এটা যেমন এই ছবিতে যেমন একটু লালাভ একটা ব্যাপার, এটা একটু তো না, মানে আমার যেটা খুব ভালো লেগেছে প্রণতিদের ক্ষেত্রে, উনি কিন্তু এটাকে কোনো ভুল হিসেবে ভাবেননি, এটা শিল্পের অঙ্গ হিসেবে চলে গেছে। একে পরিশুদ্ধ করার কোনো কারণ নেই। এবং আমরা এটা দেখেছি কিন্তু যে মানে আমাদের শিল্প ইতিহাসে যে ভুলটা কিন্তু আসলে ছবিরই একটা অংশ হিসেবে যে কোনো বোদ্ধা মানুষ স্বীকৃতি দিয়েছেন আর কি। আর এটা আরেকটা ব্যাপার, আজকে আলোচনাটা এখানেই আমরা শেষ করব। একটি অনবদ্য করে যে 1935 সালে যামিনী রায় স্বাক্ষর করতেন না,
1935 সালে, এটা 35 সালে করেন। হ্যাঁ, এবং উনি স্বাক্ষর করেন। কিন্তু চিহ্ন রেখে দিতেন কদম্ব ফুলের চিহ্ন রেখে দিতেন আর কি। ওই তারপরে যখন মানে ওই মানে জনপ্রিয়তা হলো, বাইরে থেকে লোক আসতে শুরু করলেন, পাশ্চাত্যের ছোঁয়া লাগলো, আমাদের এখানকার লোকে যখন তাকে তুমুলভাবে গ্রহণ করতে শুরু করলেন, তাদের চাপে হয়তো, তাদের অনুরোধে হয়তো যামিনী রায় স্বাক্ষর রেখে গেলেন তার ছবিতে। যদিও একটি সঠিক যামিনী রায়ের ছবি স্বাক্ষরের অপেক্ষা করে না, ছবিটি ছবি। মীরাদি একটি ছবির কথা না বললেই নয়, তার কারণ এই যে এত ছবি রয়েছে আর কি, তার মধ্যে এটাকে আমার খুব অন্যরকম লেগেছে। তার কারণ হচ্ছে যে ছবিটির নাম হচ্ছে পুলিশি অত্যাচার। যামিনী রায়ের ছবিতে যে কাঠামো, যে বিশুদ্ধতা আর কি, যেটা বিষ্ণুবাবু বলেছেন যে সেখানে কোনো কাহিনীর প্রেক্ষিত থাকে না, ছবিটা ছবি। এখানে পুলিশি অত্যাচারে কিন্তু একটা অন্য অর্থ নিয়ে ছবিটি এলো, এবং আমার তো মনে হয়েছে যে এই ছবিটি বেশ অন্যরকম ওর সারা জীবনের কাজের পরিপ্রেক্ষিতে আর কি। এটা আপনার এর সম্পর্কে আপনার কি বলার রয়েছে? আমার বেশি কিছু বলার নেই, কারণ এটা উনি তখনকার সমাজে যা মনে হয়েছে তাই এঁকেছেন। কিন্তু উনি সাধারণত ভায়োলেন্স এটা অ্যাভয়েড করতেন। ওনার ছবিতে সেটা দেখা যেত না। উনি এমন ছবি আঁকতেন যেগুলো মানে রাদার নিজের ইচ্ছে বা ইচ্ছে করে বা অনিচ্ছা করে বা সহজাত প্রবৃত্তিতে, যে এমন কতগুলো ছবি আঁকতেন যেগুলো মানুষ দেখে খুশি হয়, দেখার আনন্দে। এই ছবি ঘরে থাকলে পারে ঘরটা আলো হয়ে যায়, ভালো লাগে। সেখানে আমি যদি গের্নিকা রেখে দিই বা গের্নিকার প্রিন্ট রেখে দিই, তাহলে তো খুব কষ্ট হয়, দুটোর অর্থ দুরকম, কষ্ট হয়। অথবা এখানেও আছে, উনি পিকাসোর সঙ্গে তুলনা করেছেন। পিকাসোর যে ব্লু পিরিয়ড, রেড পিরিয়ডের যে ছবি, অসাধারণ। সেগুলো তো সাধারণ মানুষকে নিয়ে আঁকা, একদমই খুবই সুন্দর। না, পিকাসোর তুলনাটা এসছে অন্য একটা জায়গা থেকে। এই যে ওর ভেতরে যে ভাঙা এবং গড়ে ভাঙা, এই যে একজন শিল্পীর ভেতরের অস্থিরতাটা, কিছু করার জন্য কিছু অনুসন্ধান, হ্যাঁ, ইন সার্চ অফ সামথিং টু ক্রিয়েট সামথিং, সেটাকে বোঝানোর জন্য বিষ্ণুবাবু এটা বলেছেন। তো কিন্তু যামিনীরও ছিল মানে ভাঙা চোরা, মানে একটা ওই সাদৃশ্যটা উনি দেখতে পেয়েছেন। হ্যাঁ, উনি একটা ছবি একটা কেউ দেখাচ্ছে, ওনার ভালো লাগলো না, উনি ফেরতটা কেটে আবার তার উপর একটা ছবি এঁকে দিলেন। এরকম করতেন। ওনার ভালো লাগাগুলো ওই রকম ছিল যে এমনি সাধারণ জীবনের চলাফেরা, সাধারণ জীবনের আনন্দ, এইটা। হ্যাঁ, মানে এরা খুব সাধারণ জীবনযাপন করতেন, আর ভাবনায় ছিলেন অসাধারণ। এটাই হচ্ছে সৃষ্টিতে অসাধারণ। আর সত্যি এই অসাধারণ সৃষ্টির জন্য এই সিম্পলিসিটির কাছেই আমাদের বারে বারে ফিরতে হবে। এবং সত্যি আমি খুব একটা জায়গা আমার খুব মানে অপূর্ব লাগে, যে এই যখন খুব ওনার কষ্টের সময় যাচ্ছে আর্থিকভাবে, ওনার স্ত্রী ওনাকে সবসময় একটা সহযোগিতা করে যাচ্ছেন, শত কষ্ট করে। একটা খুব মজার ব্যাপার আছে এখানে, পিতা পুত্র ছবি আছে, চোখ নেই। বিষ্ণুবাবু আমার শ্বশুরমশাই কিনেছিলেন জিষ্ণুর জন্য, যাই হোক। কিন্তু এই ছবিটা যখন এঁকেছিলেন তখন আমার শাশুড়ির পরিষ্কার ভাবে, উনি বেশি গল্প করেছিলেন, দিদি বলতেন। দিদি আমাকে বললেন, আরে আগে তো মুড়িও জুটতো, এখন চোখও দিচ্ছেন না, সুতরাং মুড়িও জুটবে না। এই গল্পটা খুব করতেন। এবং এইখান থেকেই আমি বলছি যে কোনো আপোষ করেননি, কোনো আপোষ করেননি ওনার যা মনে হয়েছে। এবং সত্যি ঘটনা বলতে আমার একটা এই প্রসঙ্গে তুষার চৌধুরীর একটা
লাইন মনে আছে, ওট্টু সুস্মিতা বলে একটি কবিতায় তুষারদা লিখেছিলেন যে মানে সুস্মিতাকে বলছেন যে বাজারে কি রাধু কর্মকারদের কম পড়িয়াছে। হ্যাঁ, আমরা এখন দেখি কি যে রাধু কর্মকার, তোচন ঘোষ, মানে আমার নিজের প্রতিষ্ঠার প্রয়োজনে আমি তাদের সঙ্গে হাত মেলাচ্ছি। আর করেসপন্ডেন্সটা বিষ্ণুদের সঙ্গে, সুধীনবাবুর সঙ্গে, আপনার বুদ্ধদেব বসুর সঙ্গে, এগুলো কিন্তু খুব ভাবার যে কাদের সঙ্গে আমি মিশছি। সঙ্গ ও সান্নিধ্য আমার বন্ধু আমার রুচিকে চিনিয়ে দিচ্ছে।